বাংলাদেশের যারা ফুটফুল রাজনীতি করে গুণাগুন্তির মধ্যে আছে তাদের সিংহভাগই অর্থাৎ 52টি রাজনৈতিক দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছে এবং কেউ কেউ যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছে। সুশীল সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও বলা হয়েছে। ইভেন কিন্তু ডক্টর, অর্থনীতিবিদরাও দ্রুত নির্বাচন চাইছে। সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেদিনকে সংবাদ হ্যাঁ সম্মেলন করে বললো যত দ্রুত রোডম্যাপ ঘোষণা করা যায়। হ্যাঁ, তো এবং অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা উল্লেখ করেছেন যে বিদেশি মানে বিনিয়োগকারীদেরকে যদি আকৃষ্ট করতে হয় তাহলে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। তারাও এটা কিন্তু মিন করেছে, একটি নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে নিয়ে আসে। সেটি হচ্ছে আমার কাছে খুবই মারাত্মক, যেটা বাংলাদেশের মাটিতে বসে তিনি বলেননি। সেটি জাপানে গিয়ে তিনি বলেছেন যে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই নির্বাচনের কথা মানে ডিসেম্বরের নির্বাচনের কথা বলছে। এটা খুবই আমার কাছে মারাত্মক মনে হয়েছে এই কারণে আমি একটু জানতে চাচ্ছিলাম যে যা কিছু। প্রধান উপদেষ্টা কেন জাপানে বসে এমন একটি কথা বললেন? উনি কি অঙ্ক ভুলে গেছেন, নাকি ইচ্ছাকৃত বলেছেন, নাকি অসত্য বলেছেন, নাকি মিথ্যা বলেছেন? আপনাদের প্রতিক্রিয়াটা কি? এটা বলার মধ্যে দিয়ে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন? শুধু অসত্য না, তিনি জাতির সঙ্গে প্রতারণা করেছেন। বাংলাদেশ পরিচালনায় 3 থেকে 4 বার, তারও বেশিবার হুম, হুম। বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনায় জনগণ উপযুক্ত মনে করেছে বলেন স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপি কে তারা একাধিকবার ভোট দিয়েছে। সেই দলকে যখন আক্রমণ করে বা ভুল তথ্য দেয় বা উদ্দেশ্যপূর্ণভাবে ইঙ্গিত করে কথা বলে, তখন বুঝতে হবে যে এই লোকটি বা এই মানুষটি বা এই প্রধান উপদেষ্টাটি নির্বাচন চাচ্ছে না। সে তার মতো করে চলতে চাচ্ছে। সেই তার মতো করে চলা মানে এর আগে মানে এই অন্তর্বর্তীকালীন কোন সরকার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে সুবিধা তিনি গত 10 মাসে নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এই দৃষ্টান্ত নাই। যেমন অন্তর্বর্তী সরকার বলতে যদি আমি 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে জাস্টিস শাহাবুদ্দিন, যিনি প্রথম 90 দিনের মধ্যেই নির্বাচন দিয়েছিলেন কোনো বিতর্ক ছাড়া, এবং সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। 111-এর পরের সরকারকেও যদি আমি ধরে নিই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও কিন্তু নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের এই সুবিধা নেয় নাই। গ্রামীণ ব্যাংক, ট্রাস্ট, এনজিও, এমনকি ম্যান পাওয়ার লাইসেন্স, এসবগুলো নেয় নাই। এই ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয়েছে তার উদ্দেশ্য এখন ভিন্নতর। সেই জন্য বিএনপি জনসমর্থিত দল হিসাবে সে প্রধান বাধা হিসাবে মনে করছে যে কোনোভাবেই আমার এই কথা বলতে পারে না কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল সম্বন্ধে। অন্য অনেক দল বলতে পারে, তারা রাজনীতি করে, কিন্তু তিনি তো রাজনীতির লোক না। তিনি অন্তর্বর্তীকালীন সবার সমর্থিত একটি সরকার। যদিও তিনি অবশ্য বলেছে যে তাকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীরা, সে কখনোই স্বীকার করেনি এদেশে ছাত্র জনতার আন্দোলনে সে ক্ষমতা অধিষ্ঠ। শিক্ষার্থীরা তাদের ক্ষমতা বসে এবং শিক্ষার্থীদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য যা অভূতপূর্ব, ছাত্র থাকা অবস্থায় তার ক্যাবিনেটে সে নিয়েছে, যা এর আগে যেমন 69-এর গণঅভ্যুত্থানের পরে নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়, 90 রাষ্ট্র ক্ষমতার বা কেয়ারটেকার সরকারের তারা সহযোগী হয় না। এই প্রথম এটা হয়েছে, অর্থাৎ ছাত্র নেতৃত্ব বা ছাত্র আন্দোলনকে তিনি বিতর্কিত করার জন্য আজকে এই উদ্যোগ নিয়েছেন। সেই কারণে আমার কাছে মনে হয়েছে তিনি একটি ছোট্ট গোষ্ঠীর কাঁধে ভর করে এখন ক্ষমতায় থাকতে চাচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু 17 বছরের আন্দোলনকেও তিনি স্বীকৃতি দিয়েছেন বা প্রশংসা করেছেন, এটা আমার চোখে পড়ে নাই। আর আদতে তাকে আমি দোষ আপনি দিই না। কি এখন আমি আমি শেষ করি এই কথাটা আমি তাকে দোষ দিই না, কারণ তিনি কখনোই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন না। তিনি গণ আন্দোলন করতে গিয়ে রাস্তায় থাকার কারণে যেরকম 60 লক্ষ আসামি হয়েছে, তিনি ওই অর্থে আসামি হননি। তিনি ব্যবসা সংক্রান্ত ব্যাপার অথবা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কারণে তিনি মামলার আসামি হয়েছিলেন এবং সাজাপ্রাপ্ত হয়েছিলেন। এবং হাসিনা যেভাবে ক্ষমতায় আসার পরপরই সব মামলা তিনি নিজে থেকে প্রত্যাহার করেছিলেন,
আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত আহ, ব্যক্তি চিন্তায় তিনি তার নিজের সব মামলা প্রত্যাহার করেছেন একেবারে থাম ধাম করে। অন্যান্য 60 লক্ষ আসামি সেগুলো খুব বিচার বিবেচনা করে তিনি এগোচ্ছেন। এই জন্য আমার কাছে মনে হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নিয়ামক যে বিষয় সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন সম্বন্ধে ধৈর্যপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করার অর্থই হচ্ছে স্বৈরতান্ত্রিক ঝোঁক। তিনি কি সেই দিকে যাচ্ছেন কিনা এটা এখন আলোচনা হচ্ছে। আহ, আহ, যেই অভিযোগটি বা যেই দাবিটি তিনি করেছেন যে একমাত্র বিএনপি ছাড়া অন্য কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না, আপনি বলেছেন 52টি বা 56টি রাজনৈতিক দল, আমার হিসেবে তাই। বাম জোটের মধ্যেই তো 6টি রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে বাইরে ন্যাপ ঐক্য রয়েছে, জাসদ, বাংলাদেশ জাসদ রয়েছে নাজমুল হক প্রধানের, এরকম আরো আরো অনেক দল রয়েছে। আপনারা কি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস যে দাবিটি করেছেন তার বিপরীতে কোনো যৌথ বিবৃতি দিবেন যে না আমরা এতগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছি জাতির সামনে? আপনারা এই ধরনের কোনো বক্তব্য দিবেন কিনা, তিনি বিবৃতি? বিবৃতি বা তার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন বা অন্য কোনো পদক্ষেপ দলগতভাবে এখন আমরা আলোচনা করি নাই। তো এটা স্বাভাবিকভাবেই আসবে। তিনি আহ, সরাসরি যে অভিযোগ বা অভিযুক্ত করার চেষ্টা করেছেন সেটা নির্বাচন চাওয়ার কারণে। তো এটি তার অবস্থানও তিনি পরিষ্কার করেছেন যদিও। তা আমার মনে হয় যারা গণতন্ত্র চায়, নির্বাচন চায়, আহ স্বাভাবিক কারণে তার এই বিপরীত অবস্থান তিনি যেহেতু পরিষ্কার করেছেন নির্বাচনের বিপক্ষে বা আহ বলা যায় যে প্রধান রাজনীতি দলকেই তিনি আক্রমণ করেছেন, তো স্বাভাবিক কারণে ভবিষ্যতে বিবৃতি কেন অনেক কিছু আসতে পারে, অনেক কিছু পদক্ষেপ থাকতে পারে। উদ্দেশ্যটা কি? আপনি বলছেন যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে, মানুষ মানুষের মধ্যে ধারণা করে নিচ্ছে আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে দেশে, আবার একটা অংশ তার অনুগত যারা তারা বলছে আরো ভালো কিছু হবে। কিন্তু অধিকাংশ মানুষ ভিন্ন উদ্দেশ্যটা দেখতে পাচ্ছে, আপনি যেমনটা বলেছেন। এই ভিন্ন উদ্দেশ্যটা কি, কি করতে চাইছে তারা? উদ্দেশ্য যেমন তিনি করিডোর দিতে চেয়েছেন, যেটি আমার বিবেচনায় এবং যারা বিশেষজ্ঞ পর্যায়ে এই কেউই এই করিডোরকে সমর্থন করেননি। অর্থাৎ এটাকে যুদ্ধকে ইনভাইট করার মতো। আমি কেন এই বিতর্কে যাব? আমার দেশ তো শান্তিপূর্ণ একটি দেশ, সেই দিকে আমরা যেতে কেন যাব এই কোনো আলোচনা ছাড়াই? এমনকি তার যে উপদেষ্টা এই করিডোর দেওয়ার ব্যাপারে একেবারে লাভ দিচ্ছেন, তিনি বলে প্রথমে বলেছিলেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজনই ওঠে না, প্রশ্নই ওঠে না। এখন অবশ্য চাপের মধ্যে করিডোর যে কোনো চুক্তি হয় নাই, কোনো আলোচনা হয় নাই, তো এটা আবার তারা স্বীকার করছে। এটা একটা বিপজ্জনক। অর্থাৎ কোনো আলোচনার ছাড়াই করিডোর দেওয়ার। এমনকি আমাদের সম্পদ বলতে খুব বেশি কিছু বাংলাদেশের আছে এমন না। তার ভিতরে একটি চট্টগ্রাম পোর্ট বা বন্দর, এটি আমি আহ, কোনো আলোচনা ছাড়া আমি বিদেশি সংস্থার কাছে হস্তান্তর করব। এমনকি সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে, সেখানে কি হচ্ছে জাতি কিন্তু অন্ধকারের মধ্যে আছে। সেন্ট মার্টিন কি আমরা আহ মানে বন্ধ করেছি প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করার জন্য না অন্য কিছু? এগুলো পরিষ্কার না। তো এগুলো যদি মানুষ যা সন্দেহ করছে তা হয়ে থাকে তাহলে আমাদের মানচিত্র তো নতুন করে লেখার প্রশ্ন উঠবে। তো এটা একটা খুব মারাত্মক প্রশ্ন। 2 নম্বর হচ্ছে রেগুলার সরকার যেটাই সেটা যা যে কাজগুলো করে, আর অন্তর্বর্তীকালীন সরকার তাদের একেবারে সীমিত সময়ের জন্য, যেমন 90 দিনের ভিতরে শূন্যস্থান পূরণ করার জন্য নির্বাচন তৈরি করা হয়, নির্বাচিত সরকার। এটা 90 দিনের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব করেছিলেন। এটি গণতান্ত্রিক বা সাংবিধানিক সরকার, যেটি কি অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে। তো সাংবিধানিক দিক নির্দেশনা পালনে এই সরকারের কাজ। তো যারা সংবিধানকে শপথ এবং ব্যবহার করছেন কিন্তু সেটি মানছেন না, এটাও ভয়ঙ্কর। অর্থাৎ এই আগের সরকার প্রতিনিয়ত সংবিধানের কথা, নির্বাচনের কথা বলতেন, কিন্তু তারা তো আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অনুসারী ছিল। তো বর্তমান সরকার কি সেই দিকে ঝোঁকাচ্ছে নাকি সেই দিকেই যাচ্ছে, এ নিয়েও প্রশ্ন উঠেছে। আমি যদি মানে একটু সম্পৃক্ত প্রশ্ন করি, তার মানে পশ্চিমা একটা এজেন্ডা, অনেকগুলো এজেন্ডা বাস্তবায়নের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন। অথবা আপনি যে কথা বললেন, খুবই মানুষের মধ্যে এই উদ্বেগ রয়েছে যে মানচিত্র বদলে দেওয়ার কোনো ধরনের কোনো উদ্যোগ আছে কিনা, বিষয়গুলো কি এরকম? অনেক দেশই আছে বাংলাদেশের উপরে সেন দৃষ্টি, আমেরিকা অথবা চীন, এমনকি পার্শ্ববর্তী ভারত। তারা তাদের মতো করে তাদের দেশের স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশ কেন অনেক ভূখণ্ডে তারা ব্যবহার করতে যেতে পারে।
এবং সেই ঝোঁকটিও আছে, একেবারে নাই। পাশে আমাদের মায়ানমার আছে বা ভারত আছে। তো এখন আমাদের আমাদের নানান সমস্যা বাংলাদেশের, তার ভিতরে একটি আহ, নতুন সমস্যা এই রোহিঙ্গা, যেটি ক্রমে কিন্তু বাড়ছে, কমছে না। তো এখন এই রোহিঙ্গাও আমাদের স্থিতিশীলতা শুধু নষ্ট না, একসময় স্বাধীনতায় সংকট সৃষ্টি করতে পারে। তো এটিও একটা বিষয়। সেহেতু চীন, আমেরিকা, ভারত, এই বিষয়গুলো কিন্তু আমাদের যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপার আছে, আমাদের দেশীয় স্বার্থে যেমন তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপার আছে, ঠিক তেমনি আবার তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আমরা সংকটে পড়বো কিনা সে ব্যাপারেও সতর্কতার একটা ব্যাপার আছে। সেহেতু আন্তর্জাতিক শক্তির সঙ্গে সমান তালে আমরা শক্তির উপর ভিত্তি, যেমন আপনাকে একটা ছোট কথা বলি, পাকিস্তান এবং ভারতের যে সম্পর্ক, সেখানে আণবিক শক্তির একটা আহ, ব্যাপার আছে। জি। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী বা অন্য অনেক দিক থেকে ছোট ভারতে, কিন্তু আণবিক শক্তির থেকে কিন্তু আহ, ভারতের কাছাকাছি সে বলবো না, সত্যি। কিন্তু শক্তিধর। তো হুম। সেই জায়গায় ভারত পাকিস্তানের বিষয়টি খুব দ্রুত একটা ঘটনায় আসে। ওখানে সিন্ধু পানি নিয়ে প্রশ্ন আসে, তো স্বাভাবিক কারণে আমাদের দেশে আণবিক শক্তির কোনো ঘটনা নেই। সেই ক্ষেত্রে সার্কের একটা ব্যাপার ছিল, অর্থাৎ সংখ্যা বিচারে ভারতকে আমরা একটা কম বেশি কাছে মানে নিয়ন্ত্রণ করার বলেন, অথবা আহ, তাদেরকে মানানোর ব্যাপার একটা ছিল। তো সেই সার্কও এখন আপনার নিষ্ক্রিয়। হুম হুম। আপনার শক্তিও নাই, সংখ্যা বিচারেও আপনার স্বার্থ রক্ষা করার অবস্থাও নাই। তাহলে আপনি এগোবেন কি করে, সেই বিচারটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যথেষ্ট অভিযোগ রয়েছে, অভিযোগ যেমন রয়েছে, আবার এটাও সত্য কথা আপনার দলের পক্ষ থেকে নানান ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর এর মধ্যে কয়েক হাজার ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজি থামছে না। এবং আপনারা বৃহস্পতিবার যে সমাবেশটি করলেন, তারুণ্যের সমাবেশ, বা এর আগেও আপনারা বলেছেন যে প্রশাসন কেন উদ্যোগ নিচ্ছে না, আমরা চেষ্টা করছি আমাদের মতন সাংগঠনিক ব্যবস্থা নিতে, কিন্তু প্রশাসন কেন তাদের ধরছে না। এই যে প্রশাসন কেন তাদের ধরছে না, এর মধ্যে কি বিশেষ কোনো রহস্য লুকিয়ে আছে? এরা বিএনপি করে না, বিএনপির নামধারী, আমি এই কারণে বলবো বিএনপির নামধারী যারা অপরাধী তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। যে কারণে প্রমাণ হলে তাদেরকে আমাদের দল থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। হুম। আর একটা শ্রেণী আছে যেটি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের অথবা বিভিন্ন মিডিয়ার স্বার্থ, যে বিএনপি কে বিতর্কিত করতে পারলে তাদের স্বার্থ উদ্ধার হতো। এটা এক ধরনের প্রচারণা। যদি আমি মনে করি যে চাঁদাবাজি স্বাভাবিক কারণে একটা দলকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এইটি অব্যাহতভাবে প্রচার আপনি লক্ষ্য করবেন। যারা গণতন্ত্র চায়, যারা নির্বাচন চায়, সোশ্যাল মিডিয়াতে তাদের গোষ্ঠী উদ্ধার করে ফেলবে একটা মহল, মানে নির্বাচন চেলে। হুম। তারা কি ইউনুসের লোক? তারা কি এজেন্সির লোক? তারা কি ধর্মান্ধ গোষ্ঠীর লোক? এটা কিন্তু একটা বিবেচ্য। অর্থাৎ নির্বাচন চাইলে কিন্তু আমরা গোষ্ঠী উদ্ধার করে ফেলবো। হুম। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো কারণে সমালোচনা করেন, তাহলে দেখবেন আপনার রেহাই নাই। তো ঠিক তেমনি বিএনপির একটা প্রচলিত শুধু রাজনৈতিক দল না, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সুদীর্ঘ কাল তারা গণতন্ত্রের সপক্ষে আন্দোলন করছে। তো তার পক্ষে যে কথাগুলো, সেটি দেখবেন আলোচনায় খুব একটা না। আলোচনায় আছে কি করে সে অপকর্ম করছে। আমি কখনো কখনো অনেক টকশোতে জি। বলেছি, বিএনপি যদি এত খারাপ দলই হয়, অবস্থায় হয়, তাহলে তো সে জনসমর্থন পাবে না। তাহলে এখনই রাইট। উপযুক্ত হচ্ছে নির্বাচনের ডেট ঘোষণা করা, তাহলে বিএনপি তো পরাজিত হবে। কিন্তু সেটি তারা করবে না। করবে না হচ্ছে বিএনপির বিরুদ্ধে, তারা জানে যে এখন ডেট করলো, এবং আমি আমি মনে করি 6 মাস পরে ডেট করলো, বিএনপি জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে ভালো করবে। কারণ তারা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে জয়লাভ করেছে 91-এ। তার আগেও করেছে, পরেও করেছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে একটি বিশেষ মহল ক্ষমতা আসছে, কিন্তু তাদের শত বছরের রাজনীতি তো ভুল। তারা পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে, তারা 71-এর মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, তারা এই গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট শক্তিকে 24 ঘন্টার ভিতরে মাফ করে দিয়েছে। তো স্বাভাবিক কারণে এই গোষ্ঠী সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিক কারণে আমি মনে করি যে বিএনপি রাইট ট্র্যাকেই আছে। বিএনপি দাবি এবং বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে,
তারা বরঞ্চ ভুল পথে আছে। শামসুজ্জামান গুরু, আমার দুটো প্রশ্ন সর্বশেষ। প্রথমটি আমি করছি, পরেরটা আবার পরে করছি। মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হচ্ছে, আমি মানুষের পারসেপশনের কথা বলছি, আহ যে বিএনপি হয়তো কোনো গোপন সমঝোতায় গেছে। মানুষ বলছে যে বিএনপি কেন চাপ প্রয়োগ ঠিক মতো করতে পারছে না, একটা নির্বাচনের রোডম্যাপ 10 মাসের মধ্যে আদায় করতে পারছে না। এই সরকার তো খুব বেশি ভয়ঙ্কর শক্তিশালী সরকার নয়। আর যদি তাই হয়ে থাকে, আমি মানে এই প্রশ্নের দুটি অংশ। একটি হচ্ছে বিএনপি হয়তো কোনো গোপন সমঝোতা গেছে, উপরে উপরে অনেক বেশি কথা বলছে, আসলে তারাও নির্বাচন চাইছে না। আরেকটি হচ্ছে যে সরকারের শক্তিটা আসলে কোথায়, যদি বিএনপি সত্যিই চাপ দিয়ে থাকে, নাকি বিএনপি পারছে না? প্রথমত আমি শেষ কথাটা আগে বলি, সেটি হচ্ছে এটা গণঅভ্যুত্থান পরবর্তী একটি সরকার। গণঅভ্যুত্থান পরবর্তী একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা, একটা বিশ্বাস। যেহেতু শত শত না, হাজার হাজার ছেলে আত্মহত্যা দিয়েছে, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, নির্বিচারে তারা আগ্নেয়াস্ত্রের সামনে দাঁড়িয়েছে। আর শত শত না, হাজার হাজার এখনো হাসপাতালে। এই যে মানে ক্ষমতার পরিবর্তনের সাহসিকতা, সেই সাহসিকতা, নেতৃত্ব এবং তার প্রতি শ্রদ্ধা ভালোবাসার পরেই কিন্তু এই সরকার এসেছে। সেই তো স্বাভাবিক কারণে এই সরকারের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা সবই ছিল। এবং যে কোনো সরকারকে আপনার আহ, একটা নির্দিষ্ট সময় দিতে পারেন, যেমন 90 দিন একটা বড় সময়। এটা 3টে 90 দিন পার হয়েছে, 10 মাস। তো এখন মানুষের কথাগুলো, বিশ্বাস, আস্থা এগুলো আছে, সেটি হচ্ছে 90 গণ অভ্যুত্থানের প্রতি। কিন্তু সরকার যেটাকে ক্যাশ করে ক্ষমতায় থাকা চিন্তা করছে, সেই সরকারের প্রতি মানুষের জিদ ধরেছে বলে আমার বিশ্বাস। মানুষের আগের বিশ্বাস নিয়ে নাই। একটা ছোট্ট গোষ্ঠী তারা স্বার্থ উদ্ধারের জন্য সরকারকে এখনো সমর্থন করছে, এটা আমার কাছে মনে হয়। আর দ্বিতীয় প্রশ্নটা যে যোগ সাজস করা, প্রথম প্রশ্ন বিশ্লেষণ করলে আমি যে কথাগুলো বলেছি তাতে করতে এটি পারবে? স্পষ্ট হবে কোনো গোপন যোগাযোগের প্রশ্ন ওঠে না। মানে কারণ সরকারের শক্তিটা আসলে যদি কোথায় নির্বাচন যে? হয়, হুম। সেই নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করবে, তাহলে যোগাযোগ না, আমরা তো দাবি করছি এই সরকারের কাছে। জি। তাহলে সরকারের শক্তিটা আসলে কোথায়? বিএনপি যে জনসমর্থন আবারও প্রমাণ হয়েছে। বৃহস্পতিবার যে তারুণ্যের সমাবেশটি করলেন, অসংখ্য অসংখ্য মানুষ সেখানে জমায়েত হয়েছে। এত বড় একটা জনপ্রিয় দলের দাবি কিভাবে তারা ভায়োলেট করছে, বা কোনো প্রকার কর্ণগোচরে তারা নিচ্ছে না? শক্তিটা কোথায়? শক্তি নাই, কোনো শক্তি তাদের নাই। কিন্তু যেহেতু আমি একটু আগে ব্যাখ্যা করে বললাম যে এটা গণঅভ্যুত্থান পরবর্তী একটি স্বপ্নের সরকার, আস্থার সরকার, বিশ্বাসের সরকার। সে আস্থা, বিশ্বাস এবং স্বপ্নের সঙ্গে তারা প্রতারণা করছে বলে আমার ধারণা। সেটাকে তারা ক্যাশ করেছে, সেই বিশ্বাসকে তারা অবিশ্বাসের দিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা তাদের জন্য একসময় ঝুঁকি শুধু না, এটা তাদের মর্মান্তিক করুণ পরিণতি ডেকে আনতে পারে। সেইটা ঠিক তারা এই এখন জায়গা পর্যন্ত থেকে, বুঝতে পারছে না। এই জায়গা থেকে আমার শেষ প্রশ্নটি যেটি ছিল ওইখান থেকে আমি জিজ্ঞেস করতে চাই, এরকম প্রতারণা যদি একটা অন্তর্বর্তী সরকার করে যেতেই থাকে, তাহলে শেষ পরিণতিটা কি, অথবা এই সরকারের ভবিষ্যৎটা কি? যদিও আপনি অংশবিশেষ বলেছেন এর মধ্যে, তারপরে যদি ফর্মালি আরেক এক লাইনে শেষ করেন। স্বৈরতন্ত্রের পরিণতি তো ভালো হয় না, সেটা তো নিকট অতীতেই আমরা দেখেছি, তার আগেও দেখেছি। এই সরকার যদি স্বৈরতন্ত্রের দিকে ঝুঁকে, তাহলে তার পরিণতি খুব ভালো কিছু হবে, এটা আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ শামসুজ্জামান বুদু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ভালো থাকুন। নিশ্চয়ই আমরা এ ধরনের কোনো প্রত্যাশা করতে চাই না। শামসুজ্জামান বুদু বাস্তবতা নিরিখে যে ইঙ্গিতটি দিলেন, ইতিহাস থেকে বোধহয় বোধহয় কি নিশ্চিতভাবেই আমরা কোনো ধরনের কোনো শিক্ষা গ্রহণ করি না। এবং সেই জায়গা থেকে সম্ভবত বাংলাদেশ আরো একটা ভয়ঙ্কর বা বিপর্যয় অবস্থা দিকে যেতে যাচ্ছে। আমরা নিশ্চয়ই সেখান থেকে মুক্তি পেতে চাই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।